Brothers, we need to talk about Fahmidul. This is serious. ফার্স্ট অফ অল আমি মনে করছি যে ফাহমিদুলকে বাংলাদেশে আনা হবে আর তাকে অ্যাটলিস্ট শেষ 20 মিনিট তাকে খেলতে দেওয়া হবে, কারণ তার যে স্পিড ছিল আর সে যদি ফ্রেশ লেগ হিসেবে মাঠে এন্টার করে ওই সময়ে যখন অন্যান্য প্লেয়ারদের অপোনেন্টের টায়ার্ড লেগ থাকবে সেই সময় কিন্তু সে অনেক ভাইটাল একটা রোল প্লে করতে পারতো। যদি সে 20 মিনিট নাও খেলতো অ্যাটলিস্ট সে দলের সাথে থাকতে পারতো। এইটুক তো সে ডিজার্ভ করে। সে ইতালি থেকে আসছে, তাকে অ্যাটলিস্ট বাংলাদেশের এনভায়রনমেন্ট বা ইন্ডিয়ার এনভায়রনমেন্ট বাংলাদেশের টিমের সাথে ইন্টাগ্রেট করার যে প্রসেস সেটা শুরু করার দরকার ছিল, কিন্তু তারা সেটা না করে তারা তাকে হাফ ওয়েতে কোনো ধরনের কিছু না বলে বিদায় দিয়ে দেয়। অ্যান্ড বাংলাদেশে আসার পরে মানুষ জানতে পারে যে কিরে ফাহমিদুল কই, হি ইজ গন। ফাহমিদুল দলে নাই কেন? কারণ আমরা এমন একটা দেশে বাস করি যেখানে কোনো একজন ব্যক্তি সে যদি একটু থেকে একটু পাওয়ার পাই সেটাকে খারাপভাবে কিভাবে ইউজ করতে হয় সেটা সে শিখে ফেলে। 1 থেকে 2 দিন যেতে না যেতে সে কিভাবে খারাপভাবে পাওয়ার ইউজ করতে হয় সেটা সে রপ্ত করে ফেলে। সে জীবন আর কিছু পারে না, সে অযোগ্য অথর্ব লোক, কিন্তু সে কিভাবে এই নষ্টামিটা করতে হয়, এই বাজে জিনিসটা কিভাবে করতে হয় সেটা সে ঠিক মতোই শিখে ফেলে। সেটা কোনো একটা সাধারণ নিম্নমানের অফিসের পিয়ন থেকে শুরু করে কোনো বড় অফিসার, সবাই কেউ এটা থেকে বাদ যায় না। আমাদের দেশে কাউকে একটু করে পাওয়ার দিলেই হয় সে রাজা হয়ে যায়, সে তাকে এমন মনে করে যে তাকে কেউ কোনোদিন কিছু করতে পারবে না। আর যারা এসব করে করে চাঁদে উঠছেন তাদেরকে জমিনে নামানোর দায়িত্ব হচ্ছে বর্তমান জেনারেশনের, আর তারা সেটা ভালোভাবেই জানে। আপনাদের গড মাদারকে তারা ভারতে লাথি দিয়ে দৌড়াইছে, আর আশা করি আপনারাও এটা থেকে রক্ষা পাবেন না, কারণ দেশ এখন আগের মতো মগের মুলুক না। আর এখন বলি শুধুমাত্র ফাহমিদুলকে ফিরিয়ে আনলেই কিন্তু হবে না, কারণ যদি সে এমন একটা জায়গায় ফিরে আসে যেখানে এনভায়রনমেন্টটাই ঠিক নাই, সিন্ডিকেট দ্বারা আক্রান্ত, তাহলে ওই জায়গায় সে ফিরে এসে পারফর্ম করতে পারবে না। আর তাকে অ্যাকচুয়ালি নষ্ট করার চেষ্টা করা হবে, তাকে গ্রো করতে দেওয়া হবে না। এখন যদি শুধুমাত্র ফাহমিদুলকে ফিরিয়ে আনা হয় এটা হবে যারা সিন্ডিকেট তারা কোচের পিছনে লুকানোর চেষ্টা, মানে কোচের কাঁধের উপর বন্দুক দিয়ে সেটা চালানো। তো এটা হইতে দিয়েন না, কারণ এখন ফাহমিদুলকে ফিরিয়ে আনা মানে শুধুমাত্র পরিস্থিতি শান্ত করার চেষ্টা। তাই এখন যেটা করতে হবে সেটা প্রথমে সিন্ডিকেট ছড়াইতে হবে, তারপর ফাহমিদুল সহ অন্যান্য যারা ফরেন প্লেয়ার্স আছে, দেশের যারা ভালো প্লেয়ার্স আছে, যোগ্য প্লেয়ার্স, তাদেরকে টিমে আসার জায়গা করে দিতে হবে। আচ্ছা, সিন্ডিকেট সরানোর জন্য কার্যকরী যে জিনিসটা হতে পারে সেটা তাদের টাকার যে সোর্স আছে এই জায়গায় হাত দেওয়া। টাকার সোর্স পার্টনারশিপ, অর্থাৎ ইউসিবি ব্যাংক, আর দৌড় যারা স্পন্সর, এরকম যারা বাফুফেকে বিভিন্নভাবে টাকা দিচ্ছে তাদেরকে কল আউট করা সোশ্যাল মিডিয়াতে। এমন না যে তাদেরকে বয়কট করতে হবে, ফার্স্ট অফ অল তাদেরকে কল আউট করেন, যে তাদেরকে সতর্ক করেন। তারা যদি প্রেশার ক্রিয়েট করে ভালো, কারণ ওখান থেকে তো টাকা যাচ্ছে, আর সিন্ডিকেটের লোকরা এই টাকাগুলো খাওয়ার জন্যই তো বসে আছে বাফুফেতে। তো ওই জায়গা থেকে যদি তাদের পেটে লাথি দেওয়া যায়, আই হোপ তারা কোচের পিছন থেকে বের হয়ে আসবে আর তাদেরকে জনগণের সামনে পাওয়া যাবে। আর আমি গতকালকের ভিডিওতেও বলছিলাম যে তারা হামজাকে আনতে চাচ্ছিল না আগের যে প্যানেল ছিল, কারণ হামজার মতো বড় প্লেয়ার আসলে মিডিয়া কভারেজ পাবে, মানুষজন ফুটবল নিয়ে কিউরিয়াস হবে, আর তারা ধান্দা করতে পারবে না। এটার কারণে তারা হামজাকে আনতে চায় না বা বড় বড় প্লেয়ারদেরকে আনতে চায় না, কারণ বড় প্লেয়াররা আসলে বাংলাদেশ ফুটবল যদি ভালো করে তখন তাদের পেটে লাথি পড়বে। তারা বসে বসে দেশের মানুষের রক্ত চুষতে পারবে না, প্লেয়ারদের রক্ত চুষতে পারবে না। এরপর আমাদেরকে মেক শিওর করতে হবে আমাদের যে কোচ আছে সে যাতে এই সিন্ডিকেটের সাথে কোনোভাবে জড়িত না থাকে, কিন্তু যদি সে জড়িত থাকে তাহলে আমার মনে হয় তাকেও সরাইতে হবে, কারণ কোচের হাতে অনেক বেশি পাওয়ার থাকে, আর সে পাওয়ারটা যদি কোনো একটা রং মানুষের হাতে থাকে তাহলে বাংলাদেশের ফুটবল কখনোই ফ্লারিশ করতে পারবে না, কখনো উন্নতি করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমাদের মেক শিওর করতে হবে সে এখন পর্যন্ত যা করছে সেগুলা ছিল শুধুমাত্র সিন্ডিকেটের প্রভাবের কারণে বা প্রেশারের কারণে, সেটা তার নিজের ছিল না। আর আমি আশা করতেছি যে আমাদের কোচ এই ধরনের চেষ্টামিতে লিপ্ত হবে না, কারণ বিদেশিরা তুলনামূলকভাবে এইসব চেষ্টামি পছন্দ করে না। একজন লোক আসলে বাংলাদেশের এত বড় সিন্ডিকেটের প্রেসারে প্রতিবাদ করা সম্ভব না তার জন্য। আই হোপ যে সে এসবের সাথে নিজ থেকে জড়িত না বা কোনোভাবেই সেগুলোর সাথে জড়িত না। এখন আসি যে বলা ফাহমিদুলের অল্প বয়স, ফাহমিদুল খেলার জন্য রেডি না, এখনো তৈরি না, কিন্তু কোচ কিন্তু তাকে অনেক প্রশংসা করছে। আমার কথা বাংলাদেশের জনগণ যেহেতু তার দিকে দেখে আছে, আপনি যখন ওই প্লেয়ারটাকে বাদ দিবেন তাহলে অবশ্যই আপনার জনগণের সামনে জবাবদিহিতা করতে হবে যে কি কারণে বাদ দিচ্ছেন, এটা প্রমাণ সহ বলতে হবে যে হ্যাঁ এটা ফাহমিদুল, আমরা মনে করছি সে এই লেভেলে থাকবে, কিন্তু সে এই লেভেলে, সেজন্য আমরা আপাতত বাদ দিচ্ছি। কিন্তু এই ধরনের কোনো এক্সপ্লেনেশন না দিয়ে জাস্ট বলে দেওয়া যে না, হি ইজ নট আপ টু দ্য মার্ক। সেরকম হইলে যদি অল্প বয়স হয় তাহলে মুরসালিন যখন গোল করা শুরু করছে, বাংলাদেশের জন্য পারফর্ম করা শুরু করছে, তার বয়স 18-19 ছিল, তার এখনই বয়স 20। আমি ঠিক মনে করতে পারতেছি না সে কয় বছর বয়সে অ্যাকচুয়ালি ডেবিউ করছে, 17 কি
18 খুব বেশি ছিল না, তার ফিটনেসও অনেক হাল্ক টাইপের ছিল না। তো এই ক্ষেত্রে এটাকে ইস্যু বানানো মানে হচ্ছে খুবই একটা মানে জাস্ট মানুষদেরকে বোকা বানানোর চেষ্টা করা। আর বর্তমান জেনারেশন অ্যাকচুয়ালি বোকা হওয়ার না, তারা এটা বলার সাথে সাথে খেপে গেছে, কারণ তারা জানে এসব হচ্ছে বাংলাদেশে আগে থেকে হয়ে আসছে। এই জিনিসটা বাফুফে আগেও করছে কয়েকজন প্লেয়ারের সাথে, যেহেতু তারা আগে করছে কয়েকজন প্লেয়ারের সাথে, এখন তারা প্যাটার্নটা বুঝে গেছে, অর্থাৎ জনগণ এখন প্যাটার্ন বুঝে গেছে যে এরা সবসময় এমনটাই করে, সেজন্য তাদেরকে কল আউট করা হয়েছে। এটা একদম উচিত কাজ হয়েছে। আর যারা আজকে রোজা রেখে যারা আন্দোলন করছেন তাদেরকে আমার পক্ষ থেকে স্যালুট। আপনারা পারবেন দেশের ফুটবলটাকে চেঞ্জ করতে। আর যে পরিমাণ মানুষ রাস্তায় দেখলাম, তাদের যে দাবিগুলো রাস্তায় দেখলাম, আমি আশাবাদী যে ফুটবলে ভালো কিছু একটা হবে। আর বর্তমানে দেশের সরকার ফেসিস্ট সরকার না, এখন আপনাদের হাতে একটা বড় ধরনের সুযোগ আছে। মানুষ এখন ওই যে প্রতিবাদটা মেনে নেয়, তো এটা আপনাদের কাছে অনেক বড় একটা সুযোগ, আমাদের কাছে অনেক বড় একটা সুযোগ। সবার কাছে এই অপরচুনিটিটা আছে যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তায় ঘাটে সব জায়গায়, ওই যে বললাম ব্র্যান্ড যারা হচ্ছে ইউসিবি ব্যাংক, তারপর হচ্ছে দৌড়, এরা সহ বাফুফে সহ সবাইকে কল আউট করার সিস্টেম আছে। তো আই হোপ এটা যদি আমরা করতে পারি, আমাদের হাতে হামজা আছে, তো ফুটবলের সিনটা চেঞ্জ হওয়া খুবই পসিবল। আর এমন না যে ইউসিবি ব্যাংক চলে গেলে অন্য কোনো প্রতিষ্ঠান আমরা পাবো না, 100% পাবো। হামজা থাকলে 100% আরো ভালো ভালো প্রতিষ্ঠান আমরা পাবো। আর গতকাল যে হাইপ বাংলাদেশে দেখছে, আমার মনে হয় এতগুলা হাইপ যদি পাই, যে কোনো প্রতিষ্ঠান বাফুফের পিছনে দৌড়াবে। তো আমাদের হচ্ছে এটা মেক শিওর করতে হবে যাতে বাফুফে বেশি আকাশে উঠতে না পারে। জবাবদিহিতা এটা মেক শিওর করাইতে হবে, কারণ বাংলাদেশে যে কারো হাতে বিন্দু পরিমাণ পাওয়ার গেলে তাকে 2 পয়সার বিশ্বাস করা যায় না। ওই লোকগুলাকে জবাবদিহিতার আন্ডারে আনতে হবে। তাদেরকে অবভিয়াসলি মেক শিওর করতে হবে যে তারা প্রতিটা ডিসিশনের জন্য জনগণের সামনে জবাবদিহিতা করে, কারণ এটা ছাড়া তাদেরকে একটুও বিশ্বাস করা যায় না। কারণ বাংলাদেশে, আমাদের দেশেই এটা সমস্যা যে সেটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন পিয়ন পর্যন্ত। আপনারা যারা অফিস আদালতে যান, আপনারা সবাই ভালো করে এগুলো জানেন। আমি বলতেছি এটা হয়তো খারাপ লাগবে, বাট এগুলো আমি বাংলাদেশে থেকে এক্সপিরিয়েন্স করে শিখছি। এগুলো ওখানে আমি এমন না যে বানায় বানায় বলতেছি, এগুলো আমাদের এক্সপিরিয়েন্সের থ্রুতেই আমরা শিখছি। সবারই পিয়নের সাথে তো খারাপ অভিজ্ঞতা মনে হয় ঢাকা শহরের প্রত্যেকটা বাসিন্দারই আছে। তো একজন পিয়ন যদি এতটা স্বেচ্ছাচার হইতে পারে, চিন্তা করেন যে একজন বাফুফে বা অন্যান্য কর্মকর্তারা কি ধরনের দুর্নীতিবাজ হইতে পারে। আর আমরা কথা বলতেছিলাম যে ফাহমিদুল কতটা খারাপ হইতে পারে। তো আমার মনে হয় না যে সে বাংলাদেশ টিমে 20 মিনিট খেলার অযোগ্য। মানে বাংলাদেশ টিমে এমন কোন প্লেয়ার আছে, হামজা, মোরসালিন, রাকিব বাদে এমন কোন প্লেয়ার আছে যাকে হচ্ছে টিম থেকে সরানো যাবে না বা যাকে হচ্ছে সাবস্টিটিউট করা যাবে না? এখন তো জামালকেও সাবস্টিটিউট হিসেবে খেলানো হয়। তাহলে আমার কেন মনে হইতেছে যে ফাহমিদুল এত ভালো প্লেয়ার না? তো এগুলো তো সব চেষ্টামি করা, এগুলো তো হচ্ছে সবসময় মানুষকে বোকা বানানোর চেষ্টা করা। আর ফাহমিদুল শেষ 20 মিনিট খেললে এটা অপোনেন্টের জন্য যেরকম ডেঞ্জারাস হইতো, আর সে যেহেতু ডাইভার্স একটা ভার্সেটাইল একটা প্লেয়ার, এটা বাংলাদেশের জন্য অনেক হেল্পফুল হইতো। মানে অনেকভাবে তাকে কোচ ইউজ করতে পারতো। আর কোচ যেহেতু তাকে নিচ থেকে খুঁজে বের করছে, তাকে সৌদি আরব ডেকে পাঠাইছে, তো আমার মনে হয় এই যে বাদ দেওয়ার পিছনে আমার মনে হয় কোচকে বিভিন্নভাবে প্রেশারাইজ করা হয়েছে, তাকে দোষ নেওয়ার কথা বলা হয়েছে যে তুমি বলছো যে যাতে সে ফিট না বা সে এনাফ না। তো আমার মনে হয় এটাই হয়েছে। কোচ যেহেতু তাকে নিচ থেকে খুঁজে বের করছে, আমি বিশ্বাস করি সে তাকে এভাবে ইচ্ছাকৃতভাবে বাদ দিবে না। তাকে অবভিয়াসলি সে খেলানোর চেষ্টা করবে অ্যাটলিস্ট টিমের সাথে। একটা কথা হচ্ছে, একটা ম্যাচ খেলে কিন্তু কোনো প্লেয়ারকে জাজ করা যায় না, সেটা আমরা সবাই জানি। ফুটবল ইট টেক্স টাইম, বাট আপনার তো লং টার্ম প্ল্যানিং থাকতে হবে। যেভাবে বলা হয়েছে যে অন্যান্য প্লেয়াররা ফাহমিদুলের চেয়ে বেশি প্রস্তুত, ওইটা আমরা ভালোভাবেই দেখছি। আমাদেরকে শিখাইতে হবে না যে কোন প্লেয়ার কতটুকু প্রস্তুত। গোলবারের সামনে গিয়ে শুট মারে 10 হাত বাহিরে, ওইসব জিনিস আমাদেরকে শিখায় লাভ নাই। একটা প্লেয়ার 10 বছর ধরে খেলে, তার কাছে 10টা গোল পর্যন্ত নাই, এটার চেয়ে লজ্জাজনক বিষয় আর কি হইতে পারে? মুরসালিনের কথা বাদ দিলে রাকিবে ইদানিং যে ফর্ম বা ইদানিং যে রাকিব ইমপ্রুভ করছে, এই জিনিসগুলো বাদ দিলে আমরা তো দেখছি বাকি সব লর্ডদেরকে। তো এইসব জিনিস বলে অ্যাকচুয়ালি লাভ নাই যে বাকিরা অনেক বেশি প্রিপেয়ার্ড, সে তার বয়স হয় নাই, এইসব কথা। অনেকে এক্সাম্পল দিচ্ছিল লামিন ইয়ামাল। ভাই লামিনের এক্সাম্পল দেওয়ারই দরকার না, আমাদের মুরসালিনই তো ঘরের মাঠে আছে, তারই তো 4টা গোল আছে, বাকিদের কয়টা গোল আছে? তো সে যদি এত অল্প বয়সে করতে পারে, তাহলে ফাহমিদুল পারবে না কেন? আর এমন না যে আমি বলতেছি প্রত্যেকটা 18 বছর বয়স্ক প্লেয়ারদেরকে এনে আপনি এখানে খেলায় দেন, বাট যাদের যোগ্যতা আছে তাদেরকে চান্স দিতে হবে। আর যদি তাদেরকে আপনি চান্স না দেন, আপনি যদি তাকে জাস্টিসের সাথে দল থেকে রিজেক্ট করেন, তাহলে আপনি সেটা দেখাইতে হবে মানুষকে যে এটা কারণ, আমাদের কাছে প্রুফ আছে, আমরা এটা চাইছিলাম, এটা পাই নাই, এটা চাইছিলাম, এটা পাই নাই, সেজন্য তাকে আমরা রিজেক্ট করতেছি। কিন্তু সেটা তো হয় না। আপনি তাকে প্রশংসা করে গেলেন, এসে আপনি প্রশংসা করলেন, তারপর বললেন যে আমরা তাকে টিমে রাখি নাই। তো এখানে বোঝা যাচ্ছে কোনো একটা ঝামেলা আছে। আর যারা আজকে রাস্তায় বের হয়েছেন তাদেরকে সাধুবাদ, আন্তরিক ধন্যবাদ। আর আমি বিশ্বাস করি আপনাদের কারণে বাংলাদেশ ফুটবলটা এগিয়ে যাবে। এখন যেহেতু হামজা আছে, সবার নজর ফুটবলের দিকে আছে। আই থিঙ্ক ইউ গাইস ক্যান ডু ইট। থ্যাংক ইউ সো মাচ। হোপ ফর দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।